বর্তমান সরকারকে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করে পদত্যাগ করতে হবে। একটা কথা বলা হচ্ছে, ছাত্রদের যে আন্দোলন, যেখান থেকে আজকের এই সংকটের শুরু, অনেকে বলছে এটা অরাজনৈতিক আন্দোলন। দেশের সিভিল সার্ভিস থেকে শুরু করে সমস্ত সরকারি চাকরিতে সকলের বৈধভাবে প্রতিযোগিতা করার অধিকার থাকবে কি থাকবে না, সেই প্রশ্নটা অরাজনৈতিক প্রশ্ন নয়, এটা একটা রাজনৈতিক প্রশ্ন। কিন্তু রাজনৈতিক প্রশ্নের রাজনৈতিক সমাধানের দিকে না গিয়ে দেশের সরকার প্রথমে সেটাকে এক পাশে তুলে দিতে চেয়েছে, উপেক্ষা করতে চেয়েছে, পরে যে দমন নীতি অবলম্বন করেছে নিজেদের পেটোয়া বাহিনী দিয়ে, সেটা থেকেই এই হত্যাকাণ্ডের শুরু। আমরা প্রথমেই পরিষ্কার করে বলতে চাই, এই হত্যাকাণ্ড রাষ্ট্রীয় মদতে হয়েছে, রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা হয়েছে এবং রাষ্ট্রীয় বাহিনীর সহযোগীদের দ্বারা হয়েছে, যাদেরকে আমরা বলতে পারি প্রাইভেট বাহিনী। এর বিশ্বাসযোগ্য তদন্তের জন্য অবশ্যই বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক তদন্ত দরকার। আমরা আমাদের নিহত, আহত, গুম হওয়া এবং নির্যাতিত জাতীয় জনগণের পক্ষ থেকে এই দাবিকে অকুণ্ঠ সমর্থন জানাই। দ্বিতীয়ত, এখনো হত্যাকাণ্ডকে অস্বীকার করার জন্য একটা উদাহরণ দিই আপনাদের। গতকাল শোক দিবসের নামে একটা প্রজ্ঞাপন জারি করেছেন মন্ত্রিপরিষদ সচিব। সেখানে দেখবেন নিহত এবং আহতদের জন্য শোক পালনের জন্য কালো ব্যাজ পরিধান করতে বলেছেন। আমরা কিন্তু সেটা প্রত্যাখ্যান করেছি, আমরা লাল ব্যাজ করেছি। এবং তাদেরকে তারা শহীদ করতে রাজি নন। তাহলে তারা যদি শহীদ না হন, শুধু নিহত হন, তাদের জন্য তাহলে প্রার্থনা করার দরকার নেই। এটা একটা নয়, এই ধরনের অজস্র সবিরোধ আপনারা পাবেন। সরকার এখন এই হত্যাকাণ্ডকে জায়েজ করবার জন্য যে অজুহাত ব্যবহার করছে, যে তারা মেট্রো রেল স্টেশনে হামলা করেছে, সেতু ভবনে হামলা করেছে, অথবা বাংলাদেশ টেলিভিশন ভবনে হামলা করেছে। আমাদের জ্ঞানী বিশ্লেষকরা যেমন ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন তারা পরিষ্কার করেছেন, এইগুলিকে বলা হয় কি পয়েন্ট ইনস্টলেশন, কেপিআই। এগুলি রক্ষার জন্য সরকার কোনো পূর্ব ব্যবস্থা গ্রহণ করেনি, অথবা করলেও যথাযথ ব্যবস্থা গ্রহণ না করার ফলে এটা এর দায় কে বহন করবে? তাদেরকে বহন করতে হবে। আর যেখানে গুলি হয়েছে, ধরুন প্রথমে আবু সাইদ যেখানে নিহত হয়েছে রংপুরে, সেখানে কোন কেপিআই আক্রমণ করেছিল তারা? এখনো সরকারের সর্বোচ্চ মহল থেকে বলা হচ্ছে যে আমাদের উন্নয়নের প্রতীকগুলোকে ধ্বংস করার জন্য আমাদের রাজনৈতিক বিরোধীরা এই আন্দোলনে ঢুকে পড়েছে। কথাটা যদি ধরে নেই, যুক্তির ক্ষেত্রে সত্য হই, তাহলে মধ্যে দেশের মানুষ এসে সেই মুহূর্তে সমর্থন করলো কেন? ধরুন মিরপুর 10-এ অথবা অন্যান্য যে মেট্রো রেলে আক্রমণ করলো কেন? আমাদের দেশের অথবা যে কোনো ঔপনিবেশিক দেশের ইতিহাসের সাথে যারা পরিচিত, এমনকি ইউরোপের দেশের ইতিহাস যারা পরিচিত, তারা জানেন মানুষ যাকে ক্ষমতা দম্ভের প্রতীক মনে করে সেটাকে হামলা করে। যেমন আপনার 1857 সালের সিপাহী বিদ্রোহের সময় উত্তর ভারতে, বিশেষ করে যখন এটা উত্তরপ্রদেশ বলি, সেখানে সর্বত্রই কৃষকেরা তহসিল অফিসগুলি আক্রমণ শুরু করেছিল এবং তারা তাদের রেকর্ড দলিল দস্তাবেজের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছিল। আপনারা এখন বলতে পারেন সেটা ইতিহাসের ভালো কাজ হয় নাই, দলিল দস্তাবেজগুলি পুড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু ওই দলিল দস্তাবেজগুলি ছিল ইংরেজ সরকারের অত্যাচারের এবং তাদের ক্ষমতার প্রতীক। এখন কেউ যদি মেট্রো রেল স্টেশনে হামলা করে থাকে, এটা তারা সেরকম প্রতীকে হামলায় করেছে। এটা বুঝতে হবে, সরকার এটা বুঝতে ব্যর্থ করেছে। এটা হচ্ছে প্রতীকী ভাষা। সরকারের লেজিটিমেসির একমাত্র দাবি হচ্ছে, বৈধতার একমাত্র দাবি হচ্ছে আমরা উন্নয়ন করেছি গত 1.5 দশকে। আইয়ুব খান সাহেবের 1 দশক ছিল, এখন শেখ হাসিনার 1.5 দশক হয়েছে। এই উন্নয়নকে মানুষ যে প্রত্যাখ্যান করেছে, সেটা দেখা যায় ঢাকা শহরের সমস্যাটা কি ছিল? গণযোগাযোগ ব্যবস্থার একটা বৈজ্ঞানিক পদ্ধতি, পাবলিক ট্রান্সপোর্টেশন সিস্টেম, সেটা দিয়ে মেট্রো রেল দিয়ে সেটার সমাধান হবে না। তাদেরই প্রকাশিত তথ্য অনুসারে এটা যখন সম্পূর্ণ চালু হবে, তাকে মাত্র 9% লোক এর উপকার পাবেন। কাজে এটাকে প্রতীকী করে দেশের সমস্ত বাজেটের টাকাকে এক খাতে নিয়ে যাওয়া, এই ম্যান্ডেট কে দিয়েছে? এটা জনগণের সাথে আলোচনা করা হয়েছে। সুতরাং মানুষ যখন তথাকথিত উন্নয়নের প্রতীকগুলিকে আক্রমণ করে, সেটাকে আপনি প্রথমে মনে হবে দুর্ঘটনা, কিন্তু না, এর পেছনে একটা কারণ আছে। এইটা যদি আমরা বুঝতে পারি, তাহলে সরকারের বোঝা উচিত, সরকার বলছে আমরা 3টা নির্বাচনে জিতে এসেছি, এবং এটা তারা বুঝতে জানেন যে তাদের আর বৈধতা নেই। কাজে আমরা যখন বলেছি, আজকে অন্তত 1 সপ্তাহ আগে একটা বিবৃতিতে 33 জন নাগরিকের সাথে আমিও ছিলাম, আমরা বলেছি সরকারকে ক্ষমা চাইতে হবে। এখন সেই পর্যায়ে পার হয়ে গেছে।
এখন জনগণের পক্ষ থেকে ক্রমশ ধ্বনি উঠবে। এই সরকারের ক্ষমতা থাকার অবস্থায় আপনারা কি কেউ বিশ্বাস করেন তারা এই ন্যায় বিচার করতে পারবেন? তারা এই হত্যাকাণ্ডের বিচার করবেন না, কারণ তারা নিজেরাই হত্যাকারী। আপনি হত্যাকারীর কাছে কি করে হত্যা চাচ্ছেন? যারা নিজেরা রাজাকার তারা অপরকে বলে রাজাকার। পৃথিবীতে এর চেয়ে বড় পরিহাস কি আছে? মানে যারা খুনি তারা আমাদের বলে খুনি, যারা বিশ্বাসঘাতক তারা আমাদের বিশ্বাসঘাতক। ক্ষমতার সর্বোচ্চ কেন্দ্রের চারদিকে তো রাজাকাররা বসে আছে, এবং যে ছাত্র যারা 2000 সনের পরে জন্মগ্রহণ করেছে তাদেরকে তারা রাজাকার বলছেন। এবং আশ্চর্য লাগে, কোন সরকার যখন অগণতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক এবং গণবিরোধী হয় তখন দেখা যায় তার যে রসবোধ সম্পূর্ণ হারিয়ে যায়। ছাত্ররা যখন বলেছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এই যে তারা ব্যঙ্গ করছে প্রধানমন্ত্রীকে, এই খবর বুঝতে তারা অক্ষম। এইটুকু উদ্ধৃত করে তার বাকিটা বলে না, কে বলেছে কে বলেছে। আমাদের মনে আছে আতাউর রহমান খান বলে একজন আওয়ামী রাজনীতিবিদ ছিলেন পাকিস্তানের মধ্যে, তার দুখানা বই আছে, একটা নাম ওজারতির 2 বছর, আরেকটা নাম কি স্বৈরাচারের 10 বছর। তো আমরা সেই রেকর্ড অতিক্রম করেছি আমাদের যুগে। আমরা এখানে দাঁড়িয়েছি শুধুমাত্র যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাতের জন্য নয়, যারা বেঁচে আছে তাদের আত্মার মাগফিরাতের জন্য। আমাদের মাগফিরাত হচ্ছে, মাগফিরাতের মূল কথা হচ্ছে ক্ষমা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহকে অনুরোধী। এবং যারা নিহত এবং আহত এবং যারা নির্যাতিত, এখন নিপীড়িত এবং যারা পলাতক, আমরা তাদের প্রতিকার চাই। এবং তাই প্রতিকার সম্ভব হবে যখন দেশের সমগ্র জনগণ ওদের মতোই বেরিয়ে আসবে। বলা হচ্ছে এটা কিন্তু ছাত্র যুবকদের আন্দোলন, এটা সারা দেশের আন্দোলনে পরিণত হয়েছে এবং পরিণত হতে চলেছে। আন্দোলন বন্ধ হয় নাই, আন্দোলন বন্ধ হবে না। আমরা আজকে শিক্ষক হিসেবে দাঁড়িয়েছি, কিন্তু আমরা শিক্ষকতার বাইরেও আমাদের সামাজিক ভূমিকা আছে। আমরা তো ভোটারও বটে। এবং সবচেয়ে আমি একটা আত্মসমালোচনা করবো, আমরা আমাদের যথাযথ ভূমিকা পালন করি। একটা কথা আপনাদের বলি, আমাদের ধারণা ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েগুলো ফার্মের মুরগি, ওরা রাজনীতি করে না, এটা ঠিক ওদেরকে রাজনীতি করতে দেওয়া হয় না, উৎসাহিত করা হয় না। আজকে আমরা অবাক হলাম যখন সরকারি বা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে সরকারি বাহিনীর হামলার ফলে সাধারণ ছাত্ররা জেগে উঠলো তাদের বিরুদ্ধে। তারা যখন পরাজয়ের মুখে, তখন তাদেরকে সরিয়ে নিয়ে রাষ্ট্রে বাহিনী ঢুকিয়ে দেওয়া হলো। এবং তখনই দেখা গেল আন্দোলন ছড়িয়ে পড়লো। শুধু কি ঢাকার প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলিতে না, সারা দেশেতে ছড়িয়ে পড়লো। 69-এর গণ অভ্যুত্থান নিয়ে আমরা অনেক গৌরব করি, 52 সনের ভাষা আন্দোলন নিয়ে আমরা অনেক গৌরব করি। ভাষা আন্দোলনে 5-6 জন নিহত হয়েছিলেন একদিন দুদিনে, 21 ফেব্রুয়ারি 22 ফেব্রুয়ারি, বিভিন্ন জায়গায় পুলিশ নির্যাতন হয়েছিল। দেখুন আজকের এই হত্যাকাণ্ডের পরিমাণের তুলনায় সেটাকে নস্যি মনে হয়, কিন্তু সেখান থেকে একটি জাতীয় আন্দোলনের সূত্রপাত হয়েছে। তখন কি বলতো, আমার মনে আছে আলাউদ্দিন আল আজাদ যখন কলেজের শিক্ষক ছিলেন, তাকে গ্রেফতার করে এবং তার জীবনী ছাত্র সহচরের মতো বইটা লেখা ছিল, তিনি সীমান্তের পরপার থেকে আসা আন্দোলনে জড়িয়ে রাষ্ট্রবিরোধী এক কার্যকলাপে জড়িত হয়েছেন। মনির চৌধুরীকে জেলে নেওয়া হয়েছিল, আলাউদ্দিন আজাদকে তিনি লিখেছিলেন জেলখানা যাওয়ার আগে রাতে যে ভয়কে বন্ধু আমরা রয়েছি তো 4 কোটি পরিবার। তো সেই জন্য আপনাদের বলবো যে এই অন্ধকারই শেষ অন্ধকার নয়, অর্থাৎ আরো অন্ধকার আসবে। আমাদের এখন পুরোনো কথাই বলতে হয় যে অন্ধকার থেকে বেরিয়ে আসার জন্য অপেক্ষা করতে হবে। আমি খুব একটা প্রগতিতে বিশ্বাস করি না। মানব জাতির ইতিহাস যদি দেখেন, আসলে কি মানুষ যাকে যে যুগকে আমরা আদিম যুগ বলি, মধ্যযুগ বলি, তার তুলনায় আমরা কি বেশি সভ্য, বেশি সদয়, বেশি দয়ালু, বেশি ভালোবাসা প্রবণ হয়েছি? আমার সন্দেহ আছে। সেটা নিয়ে আজকে আলোচনা করার বিষয় নয়, কিন্তু আমি বলবো তারপরেও আপনার ভবিষ্যৎ প্রগতির জন্য নয়, আপনার আজকের জন্য আমাদের দাঁড়াতে হবে বুক পেতে। হ্যাঁ, গুলিতে যারা মারা গিয়েছেন তারা আমাদের পথ প্রদর্শক। আমাদের মধ্যে অনেকে আমরাও মারা যেতে পারি, আমরাও গ্রেফতার হতে পারি, সেটা মনে রাখতে হবে আপনাদের। আমরা আজকে শেষ মুহূর্তে আমি এটাই বলবো, এই সমাবেশ অতি ক্ষুদ্র সমাবেশ এটা, কিন্তু এটা সংহতি সমাবেশ। আমরা বিশাল জনস্রোতের সঙ্গে আছি, কিন্তু আমরা ভেসে যাওয়ার জন্য আসিনি। আমাদের বুদ্ধিজীবী হিসাবে আমাদের আত্মসমালোচনা দরকার, আমাদের এই সমস্যার পুরো পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করা দরকার। সংকটের উৎপত্তি কোথায় সেটাকে না, যে সরকার এখন বলছে এই দল সেই দলকে নিষিদ্ধ করবো, সেটা কিন্তু মূল সমস্যার প্রায় কোনো হাতই লাগবে না, শুধু সমস্যাকে আরো বাড়াবে, আরো ক্যান্সারের সৃষ্টিপাত করবে। এই জন্য এখন যেটা দরকার, পুরনো কথা ধার করেই বলি, রাজনৈতিক সমাধান। রাজনৈতিক সমাধানের প্রথম পদক্ষেপ হচ্ছে বর্তমান সরকারকে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করে পদত্যাগ করতে হবে। এই পদত্যাগ ছাড়া নতুন কোন রকমের ব্যবস্থা আমরা দিতে পারবো না। হয়তো এখন আমার কথা আপনাদের কাছে এখনো মনে হবে খানিকটা
ইউটোপিয়া কাল্পনিক, কিন্তু আপনার সাথে দেখতে যাচ্ছেন আজ না হোক কারো যত দ্রুত এই অবস্থার পরিসমাপ্তি হয় ততই আমরা বিশ্ববিদ্যালয় করতে হবে। আমরা লিখেছি শিক্ষার্থীরা গ্রেপ্তার কেন, অবিলম্বে মুক্তি দাও, যেটা আমাদের দাবি। আমরা বলছি বিশ্ববিদ্যালয়ে নিরাপদ শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে, নাহলে আমাদের ছাত্রছাত্রীরা যদি আসতে না পারে আমরা কি পড়াবো, আমরা কাকে পড়াবো? তাই না আমাদের বন্ধুদের মধ্যে তর্ক হয় যে এটা কি বলবো আমরা, নিরাপদ শিক্ষা ব্যবস্থা না সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা নাকি স্বাভাবিক শিক্ষা ব্যবস্থা? আমার মনে হয় এটা হলো বুদ্ধিজীবীদের সংকট। আপনারা জানেন আমাদের এখন একটা সম্পূর্ণ অস্বাভাবিক ব্যবস্থা বিরাজ করছে, যে ব্যবস্থাকে সুষ্ঠু বলা যায় না, যে ব্যবস্থাতে নিরাপত্তার অভাব আছে। আমি আপনাদের সবাইকে অনুষ্ঠানে এখানে যারা আমরা বিক্ষোভে সামিল হয়েছেন, যারা আমাদের সহকর্মী এবং যারা সাংবাদিক এবং যারা দর্শক, আমি সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। এই সংগ্রাম জারি থাকবে, বিপ্লব দীর্ঘজীবী হবে। ধন্যবাদ।